আন্তর্জাতিক স্তর এবং ভারতের মিডিয়ায় কাল থেকে সবথেকে বেশি চর্চা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ এবং পাকিস্তানের এক হাই ভোল্টেজ মিটিংকে নিয়ে। বাংলাদেশের সাথে পাকিস্তানের মিটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, অন্তত ভারতের সিকিউরিটি, সাউথ ইস্ট এশিয়ার সিকিউরিটি এবং ইন্দো প্যাসিফিকে যে পরিবর্তনশীল একটা পলিসি আসতে চলেছে তা 100% নিশ্চিত। কালকে কি হলো পুরো বিষয়টি, কেন ভারতের জন্য টেনশন বাড়ছে, ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে আপনারা দেখবেন পরিষ্কার বলা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের এই রকম হাই লেভেল মিটিং এবং হাই লেভেল মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে তা ভারতের উত্তর পূর্ব অংশের জন্য অত্যন্ত বিপজ্জনক। শুধু ইকোনমিক টাইমস নয়, একাধিক সংবাদপত্র রীতিমতো দিনভর চর্চা করছে এই মিটিং নিয়ে। সেই মিটিংয়ে কে কে ছিলেন? সেই মিটিংয়ে ছিলেন পাকিস্তানের যে হোম মিনিস্ট্রি, তার একাধিক গুরুত্বপূর্ণ লোক, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার। সব মিলিয়ে অত্যন্ত হাই লেভেল ডিপ্লোম্যাটিক একটি মিটিং, এবং সেই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়েছে। দেখুন, নিউজ রিপোর্ট বলছে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এই দুজনে কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং ধরে নেওয়া হয় এই দুজনই কিন্তু বাংলাদেশের পলিসি মেকার। পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন তুলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কোথায়? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ভূমিকাটা কি? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে পলিসিগুলো, ডিপ্লোম্যাসিগুলো ঠিকঠাকভাবে করতে পারতেন, তাহলে কিন্তু আজকে সাউথ ইস্ট এশিয়ার যে প্রত্যেকটি সমীকরণ, এই সমীকরণগুলো তৈরি হতো না। এটাও হতে পারে মোহাম্মদ ইউনূস জেনে শুনে এই বিষয়টি করছেন। কারণটা কি আমি নিঃসন্দেহে ব্যাখ্যা করব, তবে তার আগে মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে একটু আপনাদের বলে দিই। দেখুন, এবার যে সিদ্ধান্ত হলো, তার আগে একটু বলি, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি শেষ 7-8 মাস ধরে এনার কর্মপদ্ধতি ফলো করছি এবং ইনি কিন্তু ঘোষিত ভারত বিরোধী, অর্থাৎ ভারত বিরোধিতা করার জন্যই মনে হয় বাংলাদেশে এনার জন্ম হয়েছে। কিছুদিন আগে বিএসএফ কে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং বলেছিলেন সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, বিএসএফ এর কড়া জবাব বাংলাদেশ দেবে। যদিও পুরোটাই ভাওতাবাজি, কিছুই বাংলাদেশ করতে পারেনি। কিন্তু ভারতের বিপক্ষে পাকিস্তান এবং বাংলাদেশ যদি একসঙ্গে জোট বাঁধে, তাহলে ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অত্যন্ত কনসার্নিং। কারণ কালকে বাংলাদেশ সরকারিভাবে ঘোষণা করেছে পাকিস্তান এবং বাংলাদেশের আধিকারিক নিয়ে একটি জয়েন্ট কমিটি তৈরি করা হয়েছে। জয়েন্ট কমিটির কাজটা কি? জয়েন্ট কমিটির কাজ হলো মেনলি 5টি সাবজেক্ট ভারত এবং বাংলাদেশকে পাশ কাটিয়ে পাকিস্তানের সিনে ঢুকে করতে চাইছে। প্রথমত, পাকিস্তান এবং বাংলাদেশ আগামী 1 বছর কি কি নিয়ে কাজ করবে বোঝার চেষ্টা করুন। প্রথমে বলা হচ্ছে কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করবে পাকিস্তান এবং বাংলাদেশ। দ্বিতীয়ত বলা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কাজ করবে। এবার বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করবে, তাও আবার পাকিস্তানের মতো একটা টেরোরিস্ট দেশকে সঙ্গে নিয়ে। আমি জানি না এর পিছনে আসলে কারণগুলো কি কি, অরিজিনাল কারণটা হয়তো এটা নয়, এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। সেকেন্ড যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে তাহলে ইন্টারনাল সিকিউরিটি। একটা দেশের ইন্টারনাল সিকিউরিটিকে মেনটেন করার জন্য কি পাকিস্তানের প্রয়োজন হয়? হয় না তো, পুরোটাই তো ধাপ্পাবাজি। তৃতীয়ত, বাংলাদেশের অফিসিয়াল স্টেটমেন্ট বলছে যে পুলিশ ট্রেনিং, অর্থাৎ বাংলাদেশের পুলিশ আধিকারিকরা পাকিস্তানের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যাবে এবং ন্যাশনাল পুলিশ একাডেমিতে গিয়ে দেখবে কিভাবে পুলিশ কর্মপদ্ধতি নিজেদের আপগ্রেড করেছে এবং সেই অনুযায়ী বাংলাদেশের পুলিশও করবে। এবার বর্তমানে পাকিস্তানের ইন্টারনাল সিকিউরিটির কথা একটু ভাবুন। বালুচিস্তান ইস্যুতে পাকিস্তান সেনার লেজে গোবরে অবস্থা। পাকিস্তানের পুলিশ আছে বলে তো জানা যায়নি, কারণ পাকিস্তান সরকারটাই সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। যেখানে একের পর এক সেনা ছাউনি উড়ে যাচ্ছে, সেখানে পাকিস্তানের পুলিশ নাকি বাংলাদেশের পুলিশকে ট্রেনিং দেবে এবং তা নিয়ে একটি ডিল সাইন হয়েছে। চতুর্থত, এখানে বলা হচ্ছে ড্রাগ কন্ট্রোল করবে দুই দেশ। দুই দেশই হলো ড্রাগের আতুর ঘর। বিএসএফ দিনের পর দিন সীমান্তে যাদেরকে আটকাচ্ছে তাদের কাছে ড্রাগ পাওয়া যাচ্ছে। এবার ড্রাগ কন্ট্রোল বাংলাদেশ করবে পাকিস্তানের সঙ্গে। 5 নম্বর বিষয় হলো হিউম্যান ট্রাফিকিং রোধ করবে। এবার বুঝুন যে হিউম্যান ট্রাফিকিং করে কারা। কিছুদিন আগে একটি রিপোর্ট আমি দেখিয়েছিলাম আপনাদের, যেখানে বাংলাদেশের ভিতর থেকে আইএসআই কিন্তু ছেলে চুজ করছে এবং কিছু ক্ষেত্রে পাকিস্তানের তালিবানরাও কিন্তু বাংলাদেশের ভিতর থেকে কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করছে ছেলেদের এবং স্পট করার চেষ্টা করছে। এই 5টি বিষয় হলো অফিসিয়ালি। দ্বিতীয়ত, চমকপ্রদ যে বিষয়, এখন থেকে বাংলাদেশ এবং পাকিস্তান কি করেছে,
ডিপ্লোম্যাটদের জন্য বা পলিসি মেকারদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে। এর মানেটা কি? মানে ধরুন পাকিস্তানের ডিপ্লোম্যাট বা অফিসিয়ালরা বাংলাদেশে যদি যায়, কোনো ভিসা লাগবে না, কোনো সরকারি নথি থাকবে না। ফলে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে মুক্ত অঙ্গনে পৌঁছে যাবে। কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকবে না, কোনো ভিসা থাকবে না, শুধুমাত্র বাংলাদেশে আইএসআই লোকেরা পৌঁছে যাবে এবং ওখান থেকে ভিসা অন অ্যারাইভেল করা হবে এবং বাংলাদেশে তারা ঢুকে যাবে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের কাছে সে অর্থে কোনো ডকুমেন্ট থাকবে না। যেখানে ভারতের উদ্বেগের কারণ কিন্তু সব থেকে বেশি, এমনিতেই পাকিস্তানের আইএসআই বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে একাধিক কাজকর্ম করতে শুরু করেছে, তা বিভিন্ন রিপোর্টে বেরিয়েছে। কিন্তু কালকে এই গোপনীয় ব্যাপারটাকে তারা সরকারি করে দিল। মানে এতদিন যারা লুকিয়ে লুকিয়ে আইএসআই লোকেরা যে আসতো এবং বিভিন্ন মিটিং করতো সেনাবাহিনীর সঙ্গে, পুলিশের সঙ্গে, উত্তর পূর্ব তাদের এজেন্টের সঙ্গে এবং সেভেন সিস্টার্সের থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করতো, এবার এই পুরো বিষয়টা সরকারিভাবে স্বীকৃত হয়ে গেল। তারা ভিসা অন অ্যারাইভেল পাবে, অর্থাৎ আগে থেকে তাদের ভিসা ইস্যু করতে হবে না। এবং এই প্রথমবারের জন্য এই ধরনের সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ সরকার বর্তমান সময় নিল। দেখুন, শেখ হাসিনা সরে যাওয়ার পর 2024 আগস্টে পুরো পলিসিটাই বাংলাদেশের বদলে গেছে। আর এই বাংলাদেশকে কিন্তু কিছুদিন আগেও দুর্ঘটনার জন্য পাশে থাকার জন্য ভারত কিন্তু ডাক্তার পাঠিয়েছে, বার্ন স্পেশালিস্ট পাঠিয়েছে। ভাবলে অবাক লাগে, কেউ এত বড় বিশ্বাসঘাত কিভাবে হতে পারে। কালকে একটি রিপোর্ট করেছিলাম যেখানে বাংলাদেশের এয়ার চিফ এবং নেভি চিফ একসঙ্গে তুরস্কতে উপস্থিত থাকবেন 22 থেকে 25 জুলাই, অর্থাৎ আজকে অবধি। তুরস্ক থেকে অস্ত্র আমদানি করছে বাংলাদেশ, চীনকে কিছুটা বাইপাস করে তুরস্ক থেকে অস্ত্র আনছে এবং বোঝা যাচ্ছে তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশ এক শক্তিশালী জোট তৈরি করছে। সেনাপ্রধানের চীন সফর ক্যান্সেল করা হয়েছে, কারণ চীন কিছুটা ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছে। ভারত ও চীনের নাগরিকদের 5 বছর পর ভিসা দেওয়া শুরু করেছে। ভারত কিন্তু বাংলাদেশকে মাথায় রেখে করছে না। ভারতের স্ট্র্যাটেজিক্যাল মুভটা আসলে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়ার জন্য। আর বাংলাদেশ চীনকে হালকা করে বাইপাস করে তুরস্ক এবং পাকিস্তান অব্দি পৌঁছে গেল, যাদের ঘোষিত ডিপ্লোম্যাসি, জিওপলিটিক্যাল পলিসি হলো ভারত বিরোধিতা। পরিষ্কার বোঝা যাচ্ছে বড় সড়ো এক পরিকল্পনা মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। কোনো অবস্থাতেই ভারতের আর এই বিষয়গুলোকে টলারেট করা উচিত নয়। আমি জানি না কেন ভারত বার্ন স্পেশালিস্ট পাঠালো, হয়তো মানবিকতার খাতিরে। কিন্তু মোহাম্মদ ইউনূস সত্যি কি এটি ডিজার্ভ করেন? মোহাম্মদ ইউনূস কি সত্যি মানুষের পাশে থাকবো এই ধরনের প্রবচনের কি ধারক বাহক হতে পারবেন কখনো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। যে ভারত তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো, যে ভারতের জন্য তোমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছিল, সেই ভারতের সুরক্ষা নিয়ে তুমি ছেলেখেলা করছো। আর আজকে সরাসরি পাকিস্তানের আইএসআই কে বাংলাদেশে ডাকলে, তাও আবার ভিসা ফ্রি করে। আমি জানি না এর পাল্টা ভারত কিভাবে দেবে, কিন্তু পরিস্থিতি বিশ্বাস করুন অত্যন্ত উদ্বেগজনক হতে শুরু করেছে। কালকে আরো কিছু রিপোর্ট এসছে, দেখুন এখানে রিপোর্ট বলা হচ্ছে পাকিস্তানের হোম সেক্রেটারি একটি চেয়ার করবে একটি কমিটির, সেখানে কমিটি তৈরি করা হবে। কমিটি তৈরি করে বাংলাদেশ এবং পাকিস্তান একই সঙ্গে সিদ্ধান্ত নেবে। এবং আমার ভাবলেও অবাক লাগে যে বাংলাদেশের কি মিটিং করার জন্য আর অন্য কোনো দেশ অ্যাভেলেবেল তারা খুঁজে পায় না আন্তর্জাতিক স্তরে? মানে পায় না, এটা বাস্তব। দেখুন, ব্রিটেনের প্রধানমন্ত্রী মিটিং করেননি। ব্রিটেন কেন, কোনো দেশের প্রধানমন্ত্রী তাকে পাত্তা দেয় না মোহাম্মদ ইউনূসকে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়া, পাকিস্তানের মন্ত্রী ছাড়া তার ভাবতে আর কিছুই নেই। অন্তত দেখাতে হবে তো তিনি কিছু কাজকর্ম করছেন। পাকিস্তানকেই তাই ধরে আনা, এবং পাকিস্তানকে ধরে আনা মানে বাংলাদেশের সেই চিরাচরিত মানুষের আবেগেতে সুড়সুড়ি দেওয়া, যে আমরা ভারত বিরোধিতা করছি, আমরা ভারতের বিপক্ষে স্ট্যান্ড নিচ্ছি, দেখো ভাই তোমরা যেটা চাইছিলে আমরা সেটাই করছি। দেশের অবনতি হোক, দেশ উচ্ছন্নে যাক, অর্থনীতি ভেঙে পড়ুক, শান্তি শৃঙ্খলা আইন ব্যবস্থা ভেঙে পড়ুক, দেশে হিন্দু নির্যাতন হোক, কর্মসংস্থান হবে না, ব্যবসা বাণিজ্য শেষ হোক, আমরা ভাই পাকিস্তানের সঙ্গে মিটিং করছি। আমরা বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে ভারত বিরোধিতা করতে শুরু করেছি, যা তোমরা দেখতে পাচ্ছ। পরিষ্কার একটা হিউম্যান ইমোশনকে নিয়ে খেলা, যা কিন্তু শেষ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কালকে পাকিস্তান ট্রিবিউনে এই বিষয়ে খবর করেছে এবং তারা পরিষ্কার বলেছে যে এই ধরনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে অত্যন্ত মজবুত করবে। আমি সত্যি জানি না কিভাবে মজবুত করবে। পাকিস্তান আইএমএফ থেকে টাকা নিয়ে চলে, বাংলাদেশের কোষাগার শূন্য। অর্থনীতি যদি দুটো দেশের সম্পর্কের মধ্যে না আসে, তাহলে আসবেটা কি? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি কালকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা খবরটা আমাদের সামনে এসছে, তা হলো আওয়ামী লীগের একাধিক প্রাক্তন নেতা মন্ত্রীরা দিল্লিতে পৌঁছেছেন। দিল্লিতে তাদের একটি প্রেস কনফারেন্স করার কথা ছিল,
যে প্রেস কনফারেন্সটা আয়োজন করেছিল বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, যার সেক্রেটারি হলো মোহাম্মদ আলী সিদ্দিকী। এই মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রেস কনফারেন্স করার কথা ছিল দিল্লিতে। মূলত গোপালগঞ্জে সেনাবাহিনী যে হত্যালীলা চালিয়েছে তার বিপক্ষে এই প্রেস কনফারেন্স, তাও আবার দিল্লিতে বসে, নিঃসন্দেহে বার্তাবহ হোক। সেখানে আওয়ামী লীগের একাধিক নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন। কিছুজনের নাম সামনে এসছে, আমি একটু আপনাদের বলি। মহিবুল হাসান চৌধুরী, আব্দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এরা কিন্তু এখানে থাকার কথা ছিল এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং মন্ত্রিসভার সদস্য ছিল। অর্থাৎ যখন পাকিস্তান এবং বাংলাদেশ ভারত বিরোধী জোট তৈরি করছে, ঠিক তখন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা পৌঁছে গেলেন দিল্লিতে। যদিও প্রেস কনফারেন্সটা শেষ অবধি হয়নি, কারণ বিমান দুর্ঘটনার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে, কিন্তু মনে করা হচ্ছে খুব দ্রুত গতিতে হবে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা কি ভারতের কারোর সঙ্গে মিটিং করতে পারেন? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি উঠতে শুরু করেছে। ভারতই বা করবে কি? দেখুন, মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক রাখা তো পসিবল নয়। মোহাম্মদ ইউনূসকে সাহায্য করতে গেছিল ভারত। মোহাম্মদ ইউনূস ভারতের পিছনে ছুরিটা মেরে তুরস্ক এবং পাকিস্তানকে ডেকে আনলেন বাংলাদেশে। এরপরে অন্তত একটি স্টেপও এগোনো উচিত নয় ভারতের, এবং ভারতের অবিলম্বে উচিত মোহাম্মদ ইউনূস বিরোধী শক্তিগুলোকে সামনে থেকে প্রশ্রয় দেওয়া। যদি খেলতে হয় সামনে থেকে খেলুন মোহাম্মদ ইউনূস। পিছন থেকে এরকম জোট করে ঘোট তৈরি করে ভারতকে অশান্ত করার পরিকল্পনা আমার মনে হয় বর্তমান ডিপ্লোমেসিতে আর চলে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।